ফুটবল বিশ্বকাপের ফাইনাল বহারণের আর কয়েক ঘন্টা। মেসির জাদু আর ইয়ামালের প্রতিভা দেখার অপেক্ষা। সমাপনী মঞ্চ কাঁপাবে শাকিরা, বিটিএস। বিশ্বকাপ দেখানোর নামে 2022 সালে 140 কোটি টাকার দুর্নীতি, দাবি তথ্যমন্ত্রীর। ফিফা থেকে এবার সত্য কেনায় সরকারি অর্থের সাশ্রয়। জুলাই শরৎ দিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বললেন মির্জা ফখরুল। ছলছাতুরির মাধ্যমে গণভোট করা হয়েছিল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার প্রধান আসামি শেখ হাসিনা। তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে নিহত 61 জনের মধ্যে পরিচয় মিলেছে 58 জনের। এবং সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানে 2টি ফ্ল্যাট বুঝে নিল দুদক। আনুমানিক মূল্যে 18 কোটি টাকা। শাহজালালে 16 কেজি স্বর্ণ জব্দ। Rainbow Paints, color of joy. সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। শুরুতেই ফিয়ারা বিশ্বকাপ ডায়েরি। পর্দা নামছে গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের। মেগা ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বহু লড়াইয়ের যোদ্ধা 39-এর মেসি আর বিস্ময় বালক 19-এর ইয়ামালের প্রথম দ্বৈরথের অপেক্ষায় বিশ্ব। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন কনক মাহমুদ। প্রায় 40 দিনের দীর্ঘ একটা জমাট লড়াই। 48 দেশের প্রথম আয়োজন এসে থেমেছে শীর্ষ র্যাঙ্কিংধারী দুই দেশের ফাইনালের শোডাউনে, যেখানে মুখোমুখি হওয়ার অপেক্ষায় 3বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 1বারের চ্যাম্পিয়ন স্পেন। ফাইনাল ওঠার লড়াইয়ে স্পেনের পথ চলা ছিল মসৃণ। আফ্রিকার দেশ কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও লুইস দে লা ফুয়েন্তের দল দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়। সৌদি আরব উরুগুয়েকে উড়িয়ে গ্রুপ এইচের শীর্ষস্থান নিশ্চিত করা। নকআউট পর্বে একে একে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও মহাপরাক্রমশালী ফ্রান্সকে বিদায় করে ফাইনালে পা রাখে তারা। বিপরীতে আর্জেন্টিনার ফাইনালে ওঠার গল্পটা ছিল খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো এবং টিকে থাকার নাটকীয় গল্প। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনায়াসে পার করে মেসি বাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন হলেও নকআউট পর্বে তাদের প্রতিটি ম্যাচেই দিতে হয়েছে অগ্নি পরীক্ষা। পুরো টুর্নামেন্টে 8টি গোল, 4টি অ্যাসিস্ট করে মেসি একাই দলকে টেনে নিয়ে গেছেন। 8 গোল নিয়ে যৌথভাবে আছেন গোল্ডেন বুটের দৌড়ের শীর্ষে। টুর্নামেন্টে শেষ মুহূর্তের গোল করার সহজাত প্রবৃত্তি আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দিয়েছে, যেখানে দলের 19টি গোলের মধ্যে 12টি এসেছে ম্যাচের 75 মিনিটের পর। দুই দলের অতীতে 14 বারে দেখায় রেকর্ড একদম সমানে সমান, যেখানে উভয় দলই 6টি করে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে 1966 সালে পর এই দুই পরাশক্তি আর কখনোই মুখোমুখি হয়নি। মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে স্পেনের বিপক্ষে মাত্র 3টি ম্যাচ খেলেছেন, যা শেষটি ছিল 2009 সালে। পরিসংখ্যান অনুযায়ী স্পেন এবারের আসরে সেরা রক্ষণাত্মক দল, যারা 7 ম্যাচে মাত্র 1টি গোল হজম করেছে। অন্যদিকে 39 বছর বয়সী লিওনেল মেসি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও মাঠের মোট সময় 64% হেঁটে পার করেছেন, যা টুর্নামেন্টের যে কোনো আউটফিল্ড খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ। কিন্তু হেঁটে বেড়ানো এই মেসি প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তাও দেখেছে ফুটবল বিশ্ব। আর মাত্র কয়েক ঘন্টা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নতুন করে লেখা হবে ইতিহাস। আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয় বিশ্ব শিরোপা, সেটা বলে দিবে মাঠের লড়াই। তবে একটা বিষয় মোটামুটি অবধারিত, সেটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলা। 39 বছর বয়সী এই মহা তারকার বিদায় হাস্যোজ্জ্বল হয় নাকি চোখের পানিতে লেখা হয়, তার জন্য অপেক্ষা করতে হবে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ জার্সি, ইউএসএ। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। শেষ অঙ্কে দাঁড়িয়ে বিশ্বকাপ, বাকি শুধু গ্র্যান্ড ফাইনাল। আর্জেন্টিনা স্পেনের শিরোপার লড়াই দিয়ে শেষ হবে গ্রেটেস্ট শো অন আর্থ। 48 দলের মেগা ফাইনালের আগে দু দলকেই পাড়ি দিতে হয়েছে লম্বা পথ।
বিশ্বকাপ ফাইনাল। দুই শব্দের এই মহাকাব্যের চরিত্র হিসেবে অংশ নিতে ফুটবল বিশ্বের কত চেষ্টা, কত প্রস্তুতি। এবারের বিশ্বকাপের শেষ অঙ্কের মঞ্চায়নে দুটি চরিত্র, আর্জেন্টিনা ও স্পেন। ফাইনালের রুদ্ধশ্বাসে লড়াইয়ে নামার আগে মেসি ইয়ামালদের সামনে ছিল বন্ধুর পথ। কঠিন পরীক্ষায় পাশ করেই এবার ফাইনাল পরীক্ষা দেওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা ও স্পেন। যে গ্রুপ থেকে শুরু হয় আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে স্বপ্নযাত্রা। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ আর জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউটে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রুপের ৩ দলই খড়কুটোর মতো উড়ে গেছে মেসির আর্জেন্টিনার সামনে। ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় এবার নকআউটে হয়েছে বাড়তি এক লড়াই। রাউন্ড অফ 32 এর সেই লড়াইয়ে নবাগত কেপ ভার্দে কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময়ে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে শেষ ১৬তে ওঠে আলবিসেলেস্তেরা। মিশরের বিপক্ষে সেই ম্যাচে মহাকাব্যিক এক প্রত্যাবর্তনের গল্প লিখে আর্জেন্টিনা। ২-০তে পিছিয়ে থেকে ৩-২ গোলের জয়। সালাহদের কাঁদিয়ে স্কালোনির দল উঠে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ ৮-এ সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের ঝড়ে ৩-১ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে মেসি আলভারেজরা। শেষ ৪-এ ইংল্যান্ডের বিপক্ষে আবারও প্রত্যাবর্তন। ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নাম লেখায় মেসি স্কালোনি মানিকজোর। অপরদিকে এইচ গ্রুপ থেকে স্পেন শুরু করে অভিষিক্ত কেপ ভার্দের সাথে ড্র করে, তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সৌদি আরবকে ৪-০ ও উরুগুয়েকে ১-০ গোলে বিদায় করে শেষ ৩২-এ ওঠে লা রোহারা। অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে সহজেই রাউন্ড অফ 16-এ পা রাখে স্পেন। শেষ ১৬তে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হতাশায় ডুবিয়ে ১-০ গোলে হারায় ইয়ামাল উইয়ারজাবালরা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সোনালী প্রজন্মকে অতীত করে শেষ ৪-এ ওঠে স্পেন। আর ফাইনালের টিকিট পেতে স্পেনের শিকার তালিকায় শেষ ভিকটিম দুর্বার ফ্রান্স। ১৬ বছরের অপেক্ষা শেষে আবারও ফাইনালের মঞ্চে স্প্যানিশ আর্মাডা। ৭ ম্যাচের কঠিন পথ পাড়ি দিয়ে সোনালী ট্রফি থেকে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও স্পেন। শেষ পর্যন্ত নাটকের শেষ অঙ্কে নায়ক হবে কে? লাতিন ছন্দের আর্জেন্টিনা নাকি ইউরোপের তিকিতাকার জাদু দেখানো স্পেন? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তুলতে আর্জেন্টিনার দরকার আর মাত্র একটি জয়। ফাইনালে স্পেনের বিপক্ষে জিতে গেলে নয়া ইতিহাস করবে মেসিরা। ফাইনালে আর্জেন্টিনার বেশ কিছু ফুটবলারের উপর থাকবে স্পটলাইট, যারা যে কোনো মুহূর্তে দলের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশ্বকাপ ফাইনাল মানে চাপ, প্রত্যাশা, ইতিহাস গড়ার সুযোগ। আর সেই মঞ্চে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে লিওনেল মেসি। টুর্নামেন্ট জুড়ে গোল, অ্যাসিস্ট এবং আক্রমণ ভাগে নেতৃত্ব দিয়ে আবারও প্রমাণ করেছেন কেন তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। বড় ম্যাচে তার অভিজ্ঞতা আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। তবে শুধু মেসিই নয়, নজর থাকবে লাউতারো মার্তিনেজের উপরও। প্রতিপক্ষের বক্সের সুযোগ তৈরি এবং গোল করার দক্ষতায় তিনি হতে পারেন স্পেনের রক্ষণভাগের জন্য বড় হুমকি। মিডফিল্ডে ম্যাচের গতি নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে এনজো ফার্নান্দেজের কাঁধে। শুধুমাত্র এনজোই নয়, ম্যাক অ্যালিস্টারও হাল ধরবেন মিডফিল্ডের। এনজো এবং ম্যাক অ্যালিস্টার দুজনই আছেন দুর্দান্ত ফর্মে। তারা যেমন মিডফিল্ডে ওলমো, ইয়ামালকে থামিয়ে দিতে পারেন, ঠিক তেমনি মেসি ও আলভারেজের সাথে মিলে অ্যাটাকে সাহায্য করতে পারেন। শুধু অ্যাটাকই নয়, গোল করতেও পটু এই দুই মিডফিল্ডার। সেমিফাইনালে এনজোর গোলেই সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। অন্যদিকে ম্যাক অ্যালিস্টারও হেড কিংবা দারুণ ফিনিশ করতে পারেন ডি বক্সের বাইরে থেকেই। তাই তো মিডফিল্ডের স্পটলাইটটা থাকবে এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টারের উপরই। ডিফেন্স লাইনে আর্জেন্টিনার মূল ভরসা ক্রিস্টিয়ানো রোমেরো। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত ফর্মে আছেন এই ডিফেন্ডার। রোমেরোর মূল কাজ থাকবে ইয়ামালকে আটকানো, কারণ ইয়ামাল যদি ডি বক্সের বাইরে বল পেয়ে যান তবে তিনি কার্ভ শটে তা গোল করাতে পারবেন। এমন ডেঞ্জারাস পজিশনে ইয়ামালকে বল দিতে চাইবেন না কুটি রোমেরো। অন্যদিকে ওলমোর উপরও পাখির চোখ রাখবেন রোমেরো। তাই তো ডিফেন্সে রোমেরোই থাকবেন স্পটলাইটে। সব মিলিয়ে আর্জেন্টাইন এক্স ফ্যাক্টর প্লেয়াররা যদি ঠিকমতো জ্বলে উঠতে পারেন তবে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তোলা শুধু সময়ের দাবি। মোহাম্মদ আদনান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দর্শক, বিশ্বকাপ ফাইনাল মহারণ নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে দু দলের সমর্থকদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, টিএসসি সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন। নানছি, হাজার মাইল দূরের বিশ্বকাপ জয় নিয়ে আনন্দ যেন বাদভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। এরই মধ্যে কিন্তু রাতের একটাই খেলা থাকলেও কিন্তু এর মধ্যে বাংলাদেশের যে
ফুটবল প্রেমীরা রয়েছে তারা কিন্তু এর মধ্যে টিএসসিতে এসে আসতে শুরু করেছে। একই সাথে যদি বলে রাখি, মেসির টানা 2বারে বিশ্বজয় নাকি লামিয়ানের একবার, এখন এটি দেখার বিষয়। তার জন্য অপেক্ষা করতে হবে রাতে 3টা থেকে 3:30 পর্যন্ত। তবে আর্জেন্টাইন সমর্থকরা বলছেন এবার টানা বিশ্বকাপের ট্রফিটা যাবে মেসির ঘরে। তবে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো যারা ফুটবল প্রেমী রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ মানেই কিন্তু বেশিরভাগই সমর্থক রয়েছে আর্জেন্টাইন। তো আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। আমার ডান পাশে ট্রফি হাতে রয়েছেন আর্জেন্টাইন সমর্থক, তার জার্সি দেখে বোঝা যাচ্ছে। আমরা তার সাথে একটু কথা বলবো। এবারের বিশ্বকাপের ট্রফি কি মেসির হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি স্পেন? না 100 মেসির হাতে, মানে 100%। কারণ মেসির জীবনে শেষ বিশ্বকাপ তো, এই কাপটা লেগে মেসির হাতে আল্লাহ লিখে দিয়ে দিয়েছেন। স্পেনেও তো একটা স্টার রয়েছে না, জি বলেন। তার হাতেও তো যেতে পারে। আপনি কেন বলছেন যে বারবার মেসির কাছে যেতে না, পারে? স্পেন কেন না? স্পেন আগামীতে আবার আসতে পারে ফাইনালে, এই সেমি খেলতে পারে, কোয়ার্টার খেলতে পারে, কিন্তু আর্জেন্টিনা মেসি তো আর আসবে না। আর আমি 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ মেসির জীবনে শেষ যুদ্ধ, আমি হবিগঞ্জ জেলা থেকে আইছি। আমি মেসির জীবনের শেষ খেলা হিসাবে মেসির একটা স্যালুট দিতে চাই। মেসিকে এই স্যালুটটা আমি দিলাম। হবিগঞ্জ থেকে খেলা দেখতে আসছে ঢাকার টিএসসি বাঙ্গুরা আরও একজন এসেছে, আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি কিন্তু দেখেন এরই মধ্যে কিন্তু 1 হাতে ট্রফি, মেসি ছবি সহ কিন্তু এসেছেন। আসলে মেসি এবার বিশ্বকাপ পাবেন নাকি আনন্দ উল্লাসকে স্নান করে দিয়ে বিদায় নেবেন আর্জেন্টিনা? কি বলবেন? প্রথমত বলতে চাই, উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাই যে বিশ্বে এত সুন্দর একটা প্লেয়ার, এত দামি একটা প্লেয়ার, এত মিউজিশিয়ান একটা প্লেয়ার, এত ভদ্র একটা প্লেয়ার আমাদের পৃথিবীতে তার খেলা দেখার জন্য আমাদের যারা আমরা মেসির খেলা দেখেছি তারা সবাই ভাগ্যবান। আর যারা খেলতে পারি না, দেখতে পারি না, তারা ব্যাড লাক। আর যারা বদনাম করে তারা তো খেলাই বোঝে না। তারা তো একজন তো বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে তো জুয়া খেলা ধরছে, আরও কতজন যে কত কিছু ধরবো এটা খেলা দেখে বোঝা যেতেছে। হ্যাঁ, কতজনে কত কিছু ধরবো। তো মেসি যে জয়লাভ করবে না, এটা প্রমাণটা কি? এটা প্রমাণটাই বুঝতে হবে যে ও কী কারণে। একটা তো প্রমাণ থাকে, আমি চুরি করছি, আমি মার খেয়েছি, আমি ভালো করছি, আমি হাসি পাইছি, কিন্তু মেসির কাছে তো প্রমাণ নাকি? আচ্ছা, বুঝিনি। ও তো একটু আগে একটা গান গাচ্ছিলেন আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে। কি জাদু তুমি দেখাইলা ও মেসি রে, অন্তরে তোমাকে জাগা দিয়েছি। ও কি দিয়া মন কারিলা ও মেসি রে, অন্তরে তোমাকে জাগা দিয়েছি। তোমার জাদুতে জাদুতে, ছন্দতে ছন্দতে, জাদুতে জাদুতে, ছন্দতে ছন্দতে আজকে স্পেনকে করবে পরাজয় ও মেসি রে। এই কাপটা তোমার হাতে আজকে যাইবো রে, কি খেলা তুমি দেখাইবা ও মেসি রে। এই খেলা এভাবে ফুটবল প্রেমী, ফুটবল ঈশ্বর যাকে বলা হয়, মেসির হাতে দ্বিতীয়বারের মতো এই ফুটবল বিশ্বকাপের ট্রফি দেখার আশায় রয়েছে শত শত দর্শক। তারা এসেছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে, না শুধু বিভিন্ন জেলা থেকে এসেছেন। তার জন্য অপেক্ষা করতে হবে মেসির টানা দ্বিতীয়বার বিশ্বজয়, আর্জেন্টিনার 4টি স্টার নাকি স্পেনের 2টি। এটি দেখার অপেক্ষা করতে হবে রাত্রি 3টা থেকে 4টা পর্যন্ত। নানসি, এই ছিল টিএসসি থেকে আর্জেন্টাইন সমর্থকদের যে উল্লাস, বাঁধভাঙ্গা আনন্দ, তার শেষ তথ্য। ইদ্রিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে আজকের যে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইদ্রিস আলম। বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশ টিভির নিউজ রুম থেকে লাইভে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ ওবিদ। রাশেদ, আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিশ্বকাপের। সমীকরণ কি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। যেমনটি আসলে বলছিলেন, আসলে বিশ্বকাপটা তো আসলে উন্মাদনার একটা বিষয়। ধীরে ধীরে 48 দেশ থেকে কিন্তু এখন মানে বিশ্বকাপের ফাইনালে এসে মাত্র 2টি দল কিন্তু আজকে লড়াই করবে। আর এবং এই কাঙ্ক্ষিত লড়াইয়ের জন্য দীর্ঘদিন কিন্তু এই আমরা যারা গণমাধ্যম কর্মী আছি থেকে শুরু করে এই যে দীর্ঘদিন একটি ফ্যান বেস, তারাও কিন্তু ব্যস্ত। তো এই শুধুমাত্র আজকের এই ম্যাচটাকে কেন্দ্র করি যে আসলে বিশ্বকাপের ফাইনালটা কেমন হবে। এবং বিশ্বকাপের ফাইনালের আগে মজার একটা তথ্য আপনাদেরকে বলি, সেটি হচ্ছে ফিনালে সীমা হওয়ার কথা ছিল, যেটি আসলে যুদ্ধের কারণে যে খেলাটি আসলে হয়নি। সেই ফিনালের সীমা কিন্তু হওয়ার কথা ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সাথে কোপা আমেরিকা চ্যাম্পিয়নে, সেটি যখন হয়নি সেই জয় মানে সেই ম্যাচটি কিন্তু এখন একই সাথে বলা যায় যে ফাইনালে রূপ নিয়েছে, কারণ ওই ম্যাচ আর এই ম্যাচ একই দলের প্রতিপক্ষ। তবে আজকের ম্যাচের শক্তিমত্তা বা যেটি বলুন না কারণ দুই দলের সমান সমান লড়াইটা হবে, কারণ দুই দলের
খেলার ধরন বা ট্যাকটিক জায়গাটা অনেকটাই এক রকমের, এবং সেই জায়গাতে সেই জায়গাতে স্পেন বা আর্জেন্টিনা যে আপনি কাউকে এগিয়ে রাখবেন বা অন্য জায়গায় কি আর্জেন্টিনা বা অন্য জায়গায় স্পেনকে এগিয়ে রাখবেন, সেই সুযোগটা আসলে খুব কমই থাকছে। কারণ আমরা যেটা দেখছি যে দুই দলের যখন মুখোমুখি হয়েছে, এখন পর্যন্ত 14 বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলের সমান 6 ম্যাচ করে জয় পেয়েছে এবং আর দুটি ম্যাচের ফলাফল আসলে আসেনি। এবং শেষ দেখা 1966 সালে, এটি এর আগেও আমি একবার বলেছিলাম যে 66 সালে যে তাদের যে শেষবার যখন দেখা হয়েছিল বিশ্বকাপের মঞ্চে, তখন 2-1 গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে ট্যাকটিকের জায়গাটা সব থেকে বড় বিষয় থাকবে, আসলে মূল অস্ত্রটা আসলে কি হবে, মিডফিল্ড হবে নাকি স্ট্রাইকিংয়ের জায়গা হবে। আমরা সাধারণত জানি যে আর্জেন্টিনা বা স্পেনের মূল শক্তির জায়গাটা হচ্ছে কিন্তু মাঝমাঠ থেকে বল যোগান দিয়ে হচ্ছে অ্যাটাকিংয়ে যাবে। সেই জায়গাটাতে আসলে শক্তিমত্তার জায়গাটা, কাকে আসলে মাঠে নামাবে কাকে মাঠে নামাবে না সেই জায়গাটা আসলে থাকবে। সেই ক্ষেত্রে অন্যদিকে রদ্রির উপরে ভরসা রাখতেই পারে স্পেন, অন্যদিকে এদিকে আছে ডিপল, ম্যাকঅ্যালিস্টারের উপরে ভরসা রাখতেই পারে। কারণ আমরা যতটুকু দেখেছি বা যেভাবে এখন পর্যন্ত ম্যাচটাকে আসলে বা এর আগের ম্যাচগুলোতে আর্জেন্টিনা যেভাবে দল সাজিয়েছে বা স্পেন যেভাবে দল সাজিয়েছে, তারা কিন্তু যেমন স্পেন রক্ষণটাকে ঠিক রেখে তারা হয়তো খুব বেশি একটা গোলের স্কোরিংয়ে যায়নি, কিন্তু তারা জয় পেয়েছে। কিন্তু অন্যদিকে আর্জেন্টিনা স্কোরিংয়ে গিয়েছে, কিন্তু তারা পরবর্তীতে তারা গোলও কিন্তু তাদেরকে হজম করতে হয়েছে। এবং সেই জায়গাতে তারা কিন্তু এবারের বিশ্বকাপে সব থেকে বেশি গোল যেমন দিয়েছে, তারা আবার কিন্তু বিপরীত দিকে তারা কিন্তু গোল অনেকটা হজমও করতে হয়েছে। অন্যদিকে স্পেনের ক্ষেত্রে যদি তারা দেখি, স্পেন কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা কিন্তু এগিয়েছে। প্রথম ম্যাচ তারা ড্র করেছে, এরপর থেকে যে তারা যে জয়ের ধারাটা অব্যাহত রেখেছে, সেই অব্যাহত ধারা কিন্তু তারা এখন পর্যন্ত ধরে রেখেছে। এবং এখন পর্যন্ত বিশ্বকাপের আগ থেকে বিশ্বকাপের বিশ্বকাপের ফাইনালের আগ পর্যন্ত 37টি ম্যাচ খেলেছে, এবং সেই 37টি ম্যাচের মাত্র এখন পর্যন্ত তারা একটি ম্যাচও কিন্তু হারেনি, তারা অপরাজেয় কিন্তু ছিল। অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি, আর্জেন্টিনা এই একইভাবে কিন্তু 2022 বিশ্বকাপে এসেছিল, তারা 36 ম্যাচ অপরাজিত থেকে তারা এসেছিল, এবং এসেই কিন্তু তারা সৌদি আরবের বিপক্ষে তারা হেরেছে। ঠিক যখন এই সৌদি আরবের কথা বলছি, সৌদি আরবের যে ম্যাচের সময় তাদের যে রেফারি ছিল, তিনিই কিন্তু আজকের ম্যাচের মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে। এবং তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে, এবং তিনি অনেকটা আবেগঘনভাবেই তিনি লিখেছেন যে এই ম্যাচটি আসলে তার জন্য কতটা আসলে তিনি এবং তার উপরে ফিফা যে ভরসা করেছে সেটি যেমন আছে। তো সব ম্যাচ সব কিছুই যদি আমি চিন্তা করে দেখি, এই ম্যাচে দুই দলের স্কোরটা বা দুই দল সমানভাবেই কিন্তু এগিয়ে যাবে, এবং দুই দলের খেলার ধরনটা অনেকটা একরকম হওয়াতে আমরা আসলে একটা অন্য রকমের একটা আমেজ পাবো। কারণ দুই দলই আসলে পাসিং ফুটবলটা খেলে, এবং সেই পাসিং ফুটবল টিকি-টাকা ফুটবলটা খেলে, অন্যদিকে পাসিং ফুটবলটাও খেলে। তো সেই ম্যাচের অপেক্ষায় বা সেই বিশ্বকাপের মাহেন্দ্র ফাইনালের অপেক্ষায় আমরা সবাই আছি, এবং বাংলাদেশ সহ শুরু করে সারা বিশ্বের মানুষ। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। অমিত, নিশ্চয়ই আমরা সেই মহেন্দ্র ফাইনালের অপেক্ষায় আছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ অমিত। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ঘিরে সারা দেশে ফুটবল সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। চলছে খেলা দেখার প্রস্তুতি। সিলেট ও ময়মনসিংহের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা খালেদ আহমদ ও মাহমুদুল হাসান মিলন। শুরুতেই যাচ্ছি আমরা সিলেটে খালেদের কাছে। খালেদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফাইনাল খেলা নিয়ে সমর্থকদের মাঝে উন্মাদনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, শুরুতেই যদি বলি, বিশ্বকাপ ফাইনাল মানে আবেগ, ইতিহাস আর স্নায়ুর লড়াই। তবে এবারের ফাইনালটা ভিন্ন, কারণ মুখোমুখি হচ্ছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুই পরাশক্তি কিন্তু আজ মুখোমুখি হচ্ছে, যে কারণে আসলে ফুটবল প্রেমীদের মধ্যে এক ধরনের উন্মাদনা বিরাজ করছে। সিলেটেও ফুটবল প্রেমীরা বড় পর্দায় খেলা দেখার জন্য আসলে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে বসেছিলেন, সেটি আসলে বৃষ্টির কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে, যে কারণে বড় পর্দায় যারা খেলা দেখবেন তারা কিছুটা বিপাকে পড়বেন। অনেকেই কিন্তু ইনডোরে খেলা দেখার জন্য চলে এসেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার কার্যালয়ে। এখানে বড়
বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখানে খেলা উপভোগ করার জন্য অনেকেই সপরিবারে এসেছেন। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক, স্পেনের সমর্থক যারা আছেন তারা অনেকেই এসেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো তাদের অনুভূতি কথা, তাদের আবেগের কথা। বিশেষ করে আমরা একজন আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলবো। আপনি কি মনে করেন যে টানা দ্বিতীয়বার আসলে কাপ নিতে যাচ্ছে আর্জেন্টিনা? সেটা আসলে কিছুক্ষণ পরেই সমাধান হবে, তবে চমৎকার একটি লড়াই আমরা উপভোগ করব, সেটা আশা করতেই পারি। আর্জেন্টিনা কেন ভালোবাসেন? আর্জেন্টিনার প্রতি আপনার যে টানটা সেটা কি কারণে আসলে এসেছে? আমার কেবল না, আমাদের দেশে বাংলাদেশের অনেক মানুষ, বিরাট একটা ফ্যান বেস রয়েছে। তারা কিন্তু শুরুটা হয়েছিল ম্যারাডোনাকে দেখে। ম্যারাডোনা যেরকম একজন লিজেন্ড, এই সময়টায় গেল প্রায় 2 দশক ধরেই মেসি একটা লিজেন্ডারি পর্যায়ে চলে গেছেন। মেসির স্কিল, মেসির ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, মেসির যুদ্ধ করার প্রবণতা, একদম অস্তমিত সূর্য হয়েও তারপর আবার ঘুরে দাঁড়ানো, সেই স্পিরিট গুলা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ যারা সহজ সরল খেটে খাওয়া সংগ্রামী মানুষ, তারা কিন্তু মেসির মধ্যে এই প্রতিচ্ছবি খুঁজে পায়, তাদের এই যুদ্ধের প্রতিচ্ছবি খুঁজে পায়। সেজন্যই হয়তো আর্জেন্টিনার ফ্যান বেসটা এত বড় এবং আমরা সবাই ভালোবাসি, স্পেনকেও ভালোবাসি, ভালো ফুটবল ভালোবাসি। ধন্যবাদ, আপনার দলের জন্য শুভকামনা। আমাদের সাথে রয়েছেন একজন স্পেনের সমর্থক। আসলে অনেকেই বলছেন যে ব্রাজিলের সমর্থক যারা, তারা স্পেনের প্রতি ঝুঁকছেন, বিষয়টা কি এরকম? বিষয়টা আসলে এরকম না, স্পেন অনেক ভালো ফুটবল খেলে এবং হচ্ছে আমরা যেটা মানে স্পেন যারা লাভার তারা মনে করি যে 39 বছরের বুড়ো চেয়ে 17 বছরের যুবকই ভালো ওয়ার্ল্ড কাপের জন্য। তো এইটাই আসলে একটা কারণ স্পেন সাপোর্ট করে। এবং স্পেনের আসলে খেলার শৈলীটা আসলে মানে এটা বলে বোঝানো লাগে না, তারা আসলে মাঠেই বুঝিয়ে দেবে ফুটবলটা আসলে কিভাবে খেলতে হয়। ধন্যবাদ। আমরা আসলে অনেকের সাথেই কথা বলতে চেয়েছিলাম। এখানে আর্জেন্টিনার সমর্থক আছেন, স্পেনের সমর্থক আছেন। আমরা তাদের কথা শুনতে পারলে ভালো লাগতো, যেহেতু সময়ের স্বল্পতা, সে কারণে আমরা দু দলেরই জন্য শুভকামনা জানাই। আমরা সিলেটে আসলে এই ছিল আমার কাছে বড় পর্দায় খেলা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী মিলন। মিলন, জানাবেন ময়মনসিংহে ফুটবল প্রেমীদের উন্মাদনা নিয়ে। খালিদ, আপনাকে ধন্যবাদ। শুধু ময়মনসিংহ নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের আজ অগ্নিগর্ভের দিন। কারণ আজকে এই পুরো মাস জুড়ে যে ফুটবল উন্মাদনা ছিল সেটি আসলে আজকে তার চূড়ান্ত রূপ। আজকে সেই ফুটবলের মহারণ উঠছে, মহারণের পর্দা উঠছে। আসলে এই ফুটবলের ফাইনালকে ঘিরে ময়মনসিংহে ব্যাপক উচ্ছ্বাস এবং উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে আসলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে এখানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি সেই যে টাউন হল মাঠ, সেখানে কিছুক্ষণ পরে আসলে এখানে হাজার হাজার দর্শক এসে এই যে মাঠটি রয়েছে সেটি আসলে ভরে যাবে। আমরা দেখেছি যে আসলে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যারা ফুটবল প্রেমী রয়েছেন, যারা এই বিগত একটি মাস ফুটবলের উন্মাদনায় মেতেছিলেন এবং অনেকেই অনেক ধরনের পাগলামো বা ফুটবলের যে উন্মাদনা সেটি করেছেন, সেটি কিন্তু আজকে এই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। টানা 4 বছর পর আসা এই মহারণের ফাইনালে মুখোমুখি হবে আজ দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন। এই দুই দলই কিন্তু নিজেদের উজাড় করে দিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। আজ কে সেরা হবে সেই লড়াই কিন্তু আজকে হবে এবং সেই লড়াই নিয়ে আজকে যে উন্মাদনা সেটি কিন্তু বেশ তুঙ্গে রয়েছে। আসলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে অনেক যারা খেলাপ্রেমী রয়েছেন বা বিভিন্ন সারা বছর যারা বিভিন্ন দলের সমর্থক ছিলেন, তারা কিন্তু এই ফাইনালের জন্য ইতিমধ্যে অনেকে এসে এই মাঠে জায়গা নেওয়ার চেষ্টা করছেন, যাতে সামনে থেকে দাঁড়িয়ে বড় পর্দায় তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেন। এখানে অনেকেই রয়েছেন, আমি দু একজনের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো যে এই যে পুরো মাস জুড়ে যে ফুটবল উন্মাদনা ছিল, আজকে আপনাদের যে প্রিয় দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, আসলে আপনাদের অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতি আসলে অসাধারণ, আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা বিশ্ব ফুটবল মঞ্চে আজকের এক ঐতিহাসিক দিন। মেসি, আর্জেন্টিনার মেসি এবং স্পেনের ইয়ামেলের মতো তরুণ দল দুইজনে একত্রে প্রবীণ এবং নবীন, অর্থাৎ দুজনে মিশ্রিতভাবে আজকে একটি ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাবো। আপনি জানেন
আমরা গত 1 থেকে 1.5 মাস যাবৎ আমরা এই ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব রুকনুজ্জামান সরকার রুকন মহোদয়ের তত্ত্বাবধানে আজকে টাউন হল মাঠে গত 1 হতে 1.5 মাস ব্যাপী আমরা এই বড় পর্দায় ফুটবল খেলার আয়োজন করতেছি। আমরা মনে হচ্ছে যে এইখানে টাউন হল মাঠে একটা মানে স্টেডিয়াম। থ্যাংক ইউ আপনাকে। আসলে এখানে একজন আর্জেন্টাইন সমর্থক আমরা দেখতে পাচ্ছি। আসলে আজকে তো ফাইনাল, সারা মাস তো ব্রাজিলের অনেক ট্রল ছিল, অনেক ধরনের কথাই শুনছেন, তো ফাইনাল নিয়ে আসলে আজকে কি জবাব দিতে চান সেই যারা ট্রল করতো তাদেরকে নিয়ে? আসলে তাদেরকে একটা কথাই বলবো, ফুটবল হচ্ছে একটা শৈল্পিক খেলা। তোমরা যত ট্রলি করছো, তোমরা আর্জেন্টিনার খেলা দেখো আর ফুটবলের নাম কি জিনিস এটা তোমরা দেখো, ফিল করো। শুধু শুধু একটা দলের সাপোর্ট করে দীর্ঘদিন ধরে 1 মাস যাবত দেখতেছি আমার অনেক পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছোট ভাইদের নাই হয়ে গেছে, মানে এদের মুখের দিকে তাকাইতে পারি না। তারা শুধু এই একটা ব্রাজিলের সাপোর্টার হওয়ার কারণে। আমি তাদেরকে অনেকদিন আগে আহ্বান জানিয়েছি যে তোমরা আর্জেন্টিনা ক্লাবে ফিরে আসো। অলরেডি অনেকে ফিরে আসছে। অলরেডি আমরা আসলে আজকের খেলাটা আমাদের দীর্ঘ 4 বছর প্রতীক্ষা, প্রতিটা 4 বছর পর পর আমরা অপেক্ষা করি কবে বিশ্বকাপ আসবে ফুটবল। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। শুনছিলেন যে আসলে যে দলের সমর্থক তাদের মধ্যে সেই উন্মাদনা কিন্তু রয়েছে। আমি বেশ কয়েকজন আর্জেন্টাইন সমর্থকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে আজকে 2 দলের খেলা হচ্ছে, আসলে স্পেন আর আর্জেন্টিনার খেলা না, খেলা হচ্ছে আর্জেন্টিনা এবং এন্টি আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। আসলে এই যে আসলে খেলার উন্মাদনা, আমরা আরো 2-1 সমর্থক রয়েছে, আমরা একটু কথা বলবো, জানতে চাইবো যে আসলে আজকের যে ফাইনাল গিরে আসলে আপনাদের কি উত্তেজনাটা বেশ হবে আসলে খেলায়, আপনার অনুভূতিটা আসলে জানতে চাই। আসলে অনুভূতিটা আজকে অনেক সুন্দর। আজকে আমি প্রথমে জানাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকন ভাইকে, যিনি খেলা নিয়ে কিছু বলেন। আসলে খেলা নিয়ে আজকে ইনশাল্লাহ আমাদের আর্জেন্টিনা আজকে ট্রফি তাদের হাতে যাবে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই যাতে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা তারা ট্রফি জিততে পারে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যারা যে দলের সমর্থক, আসলে কে হাসবে আর কে হাসাবে এটি হয়তো সময়ই বলে দিবে, কিন্তু এই ফুটবলকে ঘিরে যে উন্মাদনা, যেই একতা আসলে মানুষের মধ্যে দেখা গেছে, এটি আসলে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন। কিছুক্ষণ পরেই ফাইনাল খেলা, সেই খেলার অপেক্ষায় আসলে যারা দর্শক রয়েছেন তারা উন্মুখ হয়ে আছেন। ন্যান্সি, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দর্শকদের যে প্রস্তুতি তার সর্বশেষ। জি মিলন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে খালেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সিলেট এবং ময়মনসিংহ থেকে আমাদেরকে ফুটবল সমর্থকদের মাঝে উন্মাদনা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, বিশ্বকাপ ফুটবল ফাইনাল বহারনের আরো খবর থাকছে। সংবাদের শেষ অংশে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। 2022 সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের অভিযোগ তুলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন এই ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে তথ্য মন্ত্রণালয়। বলেন 2026 বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব সরাসরি কিনে সাব লাইসেন্সিং এর মাধ্যমে সরকারের ব্যয় প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। অপেক্ষা করছে। বিশ্বকাপ ফুটবল সম্প্রচার সংক্রান্ত তথ্য তুলে ধরতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এবার সরকার সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব কিনে সাব লাইসেন্সিং এর মাধ্যমে প্রায় পুরো ব্যয়ই তুলে আনতে সক্ষম হয়েছে, যে কারণে রাষ্ট্রের রাজস্বের উপর অতিরিক্ত কোনো চাপ পড়েনি। আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে, তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি যে এই টাকাটাও মাত্র 4-5 কোটি টাকাটা এটাও যদি আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয় তাহলে এটাও আমরা তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করব। 2022 সালের বিশ্বকাপ সম্প্রচারের সঙ্গে এবারের ব্যবস্থার তুলনা করে মন্ত্রী বলেন, সে সময় ফিফার কাছ থেকে একটি সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্ব কেনে। সেই সত্ত্ব তমা কনস্ট্রাকশনের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার লেনদেন হয়। এই পুরো প্রক্রিয়ায় রাষ্ট্রীয় অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই
মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। বিভাগীয় তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। বিটিভি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম খরচে এবং অর্থনৈতিকভাবে আরও লাভজনক উপায়ে বিশ্বকাপ সম্প্রচারের পরিকল্পনা নেওয়া হবে। ফুটবল প্রেমিকদেরকে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশের রাজনীতি করার চেষ্টা করছে তারা বেশি দিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ছলছাতুরির মাধ্যমে অন্তর্বর্তী সরকার গণভোট আয়োজন করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিভিন্ন স্থানে যারা বর্তমান সরকারকে ব্যর্থ করার হুমকি দিচ্ছে তাদেরকে সাংবিধানিক সংশোধন কমিটিতে আসার প্রস্তাব করার পরও তারা আসেনি। জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা গণভোট দিই এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। রাজধানীর কল্যাণপুর এলাকায় 21 বছর আগে শফিকুল আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় 2 ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ রোববার এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সোহেল রানা ওরফে কালু ও নাজিম উদ্দিন ওরফে নজু। 2005 সালের 22 জুন ভোরে শফিক বগুড়া থেকে বাসে এসে কল্যাণপুর বাস স্ট্যান্ডে নামেন। সেখানে বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে এশিয়া সিনেমা হলের সামনে পৌঁছালে 3 ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে শফিকের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শফিক বাধা দিলে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন শফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি মারা যান। এই ঘটনা নিহতের বাবা আকবর আলী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এনজিওগুলোকে ব্যবসায়িক মানসিকতা থেকে বেরিয়ে এসে মানুষের জন্য সৎভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রবিবার সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে জলবায়ু ন্যায় বিচার ও পরিবেশ সুরক্ষার জন্য নাগরিক সমাজকে ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। এই প্রকল্পের আওতায় 6টি জেলার 18টি তৃণমূল সংগঠন সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবে, যার সুফল পাবেন 7,20,000 জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষ। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, এই সরকারের অন্যতম লক্ষ্য প্রাকৃতিকভাবে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা, যেন টেকসই ফলাফলের সুফল পরবর্তী প্রজন্ম পেতে পারে। এমন প্রকল্পের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার সকল প্রকার সহায়তা করে পাশে থাকবে। This is a very big area, especially climate. এটি খুব বড় ক্ষেত্র। চলতি অর্থ বছরের বাজেটে দেশীয় এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হলেও নীতিগত জটিলতায় তার সুফল পাচ্ছেন না দেশীয় উৎপাদকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাঁচামাল আমদানিতে আরোপ করা সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স প্রথার কারণে আন্তর্জাতিক বাজার থেকে কম মূল্যে মানসম্পন্ন কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বামা। এই শিল্প সম্প্রসারণে নীতিগত সহযোগিতা দেয়া জরুরি বলে মনে করছেন কৃষি ও অর্থনীতিবিদরা। মাকদুরা মিতের রিপোর্ট। কৃষিপ্রধান বাংলাদেশে প্রায় 15,000 কোটি টাকার বালাইনাশকের বাজার। সরকার দেশীয় উৎপাদন বাড়াতে 22টি অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অনুমোদন দিলেও বাজারের প্রায় 92% এখনও বহুজাতিক কোম্পানি ও ফিনিশড পণ্য আমদানিকারকদের দখলে, যেখানে দেশীয় উৎপাদকের শেয়ার কেবল 8%। চলতি অর্থ বছরের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে 58% আমদানি শুল্ক কর কমিয়ে বেশিরভাগ কাঁচামালের ক্ষেত্রে তা শূন্যে নামিয়ে এনেছে সরকার। তবে সরকারের এই নীতিগত সুবিধার সুফল মাঠ পর্যায়ে না পৌঁছানোর পেছনে সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স প্রথাকে দায়ী করছেন বামা।
সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স প্রথার কারণে প্রতিযোগিতামূলক দামে বৈশ্বিক বাজার থেকে মানসম্পন্ন কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না বলে জানান বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বর্তমান সরকার যেহেতু কৃষিকে নিয়ে নতুন ভাবনা শুরু করেছে, এটা যদি আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হয় তাহলে বাংলাদেশে এই 2-4-5 বছরের মধ্যে আর কীটনাশক আমাদের দেশে কোনো আমদানি করতে হবে না। তাই এখানে উৎপাদন হলে এটার মান নিয়ন্ত্রণ হবে, এর মূল্য সুবিধা হবে, দেশের চাহিদা মিটিয়ে আমরা ঔষধ শিল্পের মতো আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং শিল্প সম্প্রসারণে এই খাতে নীতিগত সহযোগিতা দেওয়া উচিত বলে মনে করছেন কৃষি ও অর্থনীতিবিদরা। অ্যাগ্রোকেমিক্যালের ক্ষেত্রেও বালাইনাশক বা অন্যান্য কীটনাশক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যেতে পারে। তার জন্য ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তেমনিভাবে অন্যান্য নীতি সহায়তা দিয়ে তাদেরকে উৎপাদনে উৎসাহিত করা হবে এবং সেটা যদি করা হয় তাহলে আমাদের কৃষকরা আলটিমেটলি তারা লাভবান হবে। দেশীয় শিল্পের বিকাশ ও কৃষকের স্বার্থ রক্ষায় বাজার জুড়ে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙতে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।